প্যাসেঞ্জার নিয়ে অন্য কোনো রুটেও যেতে পারে না। এই মুহূর্তে যে হাসি মুখটা নিয়ে আমি কথা বলছি, কিছুক্ষণ আগে পর্যন্ত এই হাসিটা আমার মুখে ছিল। দূরে বাড়িগুলো দেখতে এতটা কেটে কেটে এই সুন্দর সুন্দর বাড়িগুলো তৈরি হয়েছে। যারা এই ভিডিওটা এই মুহূর্তে এখান থেকে দেখছো তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না, কারণ এই দিনের ফার্স্ট পার্টটা অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছিলাম। এটা হচ্ছে এই দিনের সেকেন্ড পার্ট। যারা এখনো ওই ভিডিওটা দেখোনি ঝটপট গিয়ে দেখে এসো প্লিজ। আমি অনেকক্ষণ খেলা করার পর আমার ননাই প্রচন্ড পরিমাণে ঘেমে গিয়েছিল, তাই ওকে চেঞ্জ করিয়ে নিয়ে দিদি এখন খাইয়ে নিচ্ছে। ননাইকে যেহেতু বাইরের খাবার দেওয়া হয় না, তাই ওর খাবারটা দিদি বাড়ি থেকেই ক্যারি করেছিল। শনিবার আমরা যেহেতু ভেজ খাই, আজকে আমাদের পুলিশ বাজারে খাবারের অপশন ছিল খুবই কম। একটা কর্ন চাটের দোকান দেখে আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। কর্ন চাটটা যখন বানিয়ে আমার হাতে দিল, তখন আমি দেখলাম এটার মধ্যে পেঁয়াজ দেয়া আছে। প্রথমে আমি দুটো অর্ডার দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ দেয়া দেখে আমি পরে একটা ক্যান্সেল করে দিয়েছিলাম। ভাই আর দিদি তো খাইনি, আমি শুধুমাত্র একটা খেয়েছিলাম। পুলিশ বাজারের চৌমাথা মোড় থেকে যেই রাস্তাটা বিশালের দিকে যায়, সেই রাস্তাতেও বেশ কয়েকটা দোকান পড়ে। সেখানেই একটা দোকানে আমরা দাঁড়িয়ে এই স্টলগুলো দেখছিলাম। যদিও এখান থেকে এর আগেও দিদি অনেকগুলো স্টল নিয়ে গেছে, তাই এখান থেকে আমরা সেইভাবে কিছু কেনাকাটি করিনি। এটা হচ্ছে মেঘালয়ের ওয়েদার। আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন প্রচন্ড পরিমাণে রোদ ছিল, আর এখন কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে মেঘাচ্ছন্ন আকাশ। কিছুক্ষণ পরপরই বৃষ্টির হাওয়া, 2-3 ফোঁটা বৃষ্টিও পড়ে গেছে। তার সাথে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের বর্ধমান ছাড়া সব জায়গাতেই আমি দেখেছি পেঁয়াজ ছাড়া ফুচকা বানানো হয়, তাই বিশালের সামনের একটা দোকান থেকে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম ফুচকা। ভেবেছিলাম আরো কিছুক্ষণ ঘুরবো, কিন্তু হঠাৎই নেমে গিয়েছিল বৃষ্টি। আন্ডারগ্রাউন্ডে যে দোকানগুলো বসে সেগুলো তো সবই প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে, কিন্তু যে দোকানগুলো বাইরে বসে সেগুলো তখনো পর্যন্ত আমাদের ভালো মতো ঘুরে দেখা হয়নি। কিন্তু বৃষ্টির জন্য বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল। সে কারণে বৃষ্টির মধ্যে এদিক ওদিক ঘুরে ফালতু সময় নষ্ট না করে আমরাও একটা গাড়ি ধরে চলে আসছিলাম বাড়ির দিকে। গাড়ির ধারে বসে এখানকার রাস্তাগুলো চুপচাপ এক কোণে দেখতেও যেন বেশ ভালো লাগে। এখানকার বাড়িগুলো তো আমার দেখতে আরোই অদ্ভুত লাগে, কি সুন্দর পাথর কেটে কেটে এখানকার বাড়িগুলো তৈরি। যেখানে আমরা সমতলের মানুষজন মেন দরজা দিয়ে ঘরে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় বা ছাদে যাই, সেইখানে দাঁড়িয়ে এখানকার মানুষজন দোতলা বা ছাদ থেকে নিজেদের ঘরে প্রবেশ করে, কারণ এখানকার বেশিরভাগ বাড়ির ছাদ বা দোতলাটাই থাকে রাস্তার সাথে যুক্ত, আর বাড়ির অর্ধেক অংশটা থাকে রাস্তা থেকে নিচে। আর তারপরে রয়েছে এখানকার বাড়ির সৌন্দর্য। এক একটা বাড়ি এক একটার থেকে সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর। কিছুক্ষণ আগেও তোমরা আমাকে দেখেছিলে রাস্তায়, কিন্তু কিছুক্ষণ আগের ভিডিওতে আমরা ছিলাম 4 হুইলারে, কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি 2 হুইলারে। কারণ এই 8 ঘন্টার মধ্যে আমাদের সাথে ঘটে গিয়েছিল খুব বাজে একটা ঘটনা। সকাল থেকে বিকেল পর্যন্ত হাসি মজা আনন্দ করতে করতে আমরা যা শপিং করেছিলাম সেটা যেই ব্যাগে রেখেছিলাম, সেই ব্যাগটাই আমরা হারিয়ে ফেলেছিলাম। প্যাসেঞ্জার নিয়ে অন্য কোনো রুটেও যেতে পারে না। এই মুহূর্তে যে হাসি মুখটা নিয়ে আমি কথা বলছি, কিছুক্ষণ আগে পর্যন্ত এই হাসিটা আমার মুখে ছিল। আমরা সকাল 11টার সময় পুলিশ বাজারে এসেছি, বিকেল 4টে পর্যন্ত পুলিশ বাজারে ঘুরেছি, কেনাকাটি করেছি, অনেক কিছু কিনেছি। যেহেতু এটা আমাদের লাস্ট টাইম শিলংয়ে, তো সেই জন্য মন ভরে শপিং করেছি। তো বাড়ি যাওয়ার সময় আমরা গাড়ি নিয়েছিলাম পুলিশ বাজার থেকে, সেই গাড়িটা করে আমরা রুম পর্যন্ত গিয়েছিলাম। তো গাড়ি থেকে নেমে রুমের দিকে অলমোস্ট চলে গেছিলাম, তখন আমাদের মনে পড়লো আমাদের যে ব্যাগটা সেটা আমাদের হাতে নেই। ঘটনাটা ঘটেছিল আমাদের গাড়িতে বসতে কিছুটা অসুবিধা হওয়ার কারণে আমরা আমাদের কেনাকাটির যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা গাড়ির পেছন দিকে রেখেছিলাম। এবার যখন মনে পড়লো ব্যাগটা নেই, তো আমরা পেছন দিকে আবার দৌড়ে গেলাম, কিন্তু গাড়িটাকে প্রথমে আমরা খুঁজে পেলাম না। তো যেহেতু বিএসএফ ক্যাম্প, আমরা গেটে গিয়েও বলি। এবার ঘটনাটা ঘটেছিল আমাদের নিজেদের দোষেই গাড়ির নাম্বার লেখা হয়নি, কারণ আমরা বলেছিলাম যে আমরা ভেতরে ঢুকবো, গাড়িটা জাস্ট এক্ষুনি বেরিয়ে যাবে, সেই কারণে কোনো রকম নাম্বার নোট করা হয়নি। অন্য সময় হলে নাম্বার নোট করা হয়। তো অনেকক্ষণ পর ভাইয়ের মনে পড়লো যে গাড়ির সামনে একটা কথা লেখা ছিল, তো
সেই কথাটার উপরে বেস করে আমরা গোটা পুলিশ বাজার, গোটা শিলং মার্কেট তন্ন তন্ন করে খুঁজে আলটিমেটলি আমাদের ব্যাগটা পেয়েছি। আর ব্যাগটা পেছনে রাখার বুদ্ধি ছিল ভাইয়ের, আর ভাইয়ের জন্যই ব্যাগটা পাওয়া গেছে। তো থ্যাংক গড যে ব্যাগটা অ্যাট লাস্ট পাওয়া গেছে, না হলে আমাদের শেষবারের এই শিলংয়ে আসার স্মৃতিটা খুব বাজে হতো। যদিও বিএসএফ ক্যাম্পের ভেতরে বাইরের কোনো গাড়ি অ্যালাউ নেই, যদি ক্যাম্পের কেউ সেই গাড়িতে আসে সেই ব্যাপারটা আলাদা। যেহেতু আমরা ট্যাক্সি নিয়েছিলাম, ট্যাক্সিটা যেহেতু সেই মুহূর্তেই বেরিয়ে যেত, সেই কারণেই কোনো রকম নাম্বার নোট করা হয়নি। যদি সেদিনকে গাড়িটা যখন গেটের ভেতরে ঢুকেছিল তখনও যদি নাম্বারটা নোট করা হতো তাহলে গাড়িটা খুঁজতে আমাদের খুবই সুবিধা হতো। যখন আমাদের ব্যাগের কথা মনেও পড়েছিল দাদাকে আমরা বলাতে, দাদা অফিসে ফোন করে দুটো গেটই বন্ধ করে দিয়েছিল, কিন্তু ততক্ষণে গাড়িটা পাস হয়ে গেছিল। আর অফিসিয়াল কোনো কারণ না থাকলে সিসিটিভি ফুটেজ তো দেখাও যাবে না। যদিও এত কিছুর পরে ভাইয়ের মনে ছিল গাড়ির সামনে একটা কথা লেখা ছিল, ওই একটা কথার উপরে ভিত্তি করে এত বড় শিলং শহরে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম সেই গাড়িটা খুঁজতে। ওই যে দূরে দেখে মনে হচ্ছে ঝুলনের মতো বাড়ি সাজানো, বাড়িগুলো দেখতে এতটা সুন্দর লাগছে, কিন্তু বাড়িগুলোর পেছনে রয়েছে এই কঠিন বাস্তব। এরকম পাহাড় কেটে কেটে এখানে বাড়ি তৈরি করা হয়, ঠিক যেরকম এই পাহাড়গুলো কেটে কেটে এই সুন্দর সুন্দর বাড়িগুলো তৈরি হয়েছে। এই সমস্ত পাথর ভেঙে ভেঙেই তৈরি হয় এই সুন্দর সুন্দর পাহাড়ের বাড়িগুলো। কয়েকদিনের মধ্যেই যেহেতু দাদার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে, সেই কারণে দাদার গাড়িটা আগেই বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তোমরা তো সেগুলো আগের ভিডিওতেই দেখে নিয়েছো। ট্যাক্সি করে পুলিশ বাজারে গিয়ে ওই গাড়িটা আমরা খুঁজে পাবো কিনা তার কোনো রকম গ্যারেন্টি ছিল না, সেই কারণে দাদার এক বন্ধুর গাড়ি ক্যাম্প থেকে নিয়ে আমি আর ভাই গিয়েছিলাম পুলিশ বাজারে। কারণ আমরা প্রথমেই পুলিশ বাজারে যাইনি, আশেপাশে যে কটা ট্যাক্সি স্ট্যান্ড ছিল মোটামুটি সমস্ত জায়গায় খুঁজে শেষে আমরা গিয়েছিলাম পুলিশ বাজারে। দাদার অফিসের পাশেই রয়েছে গ্রহরাজের মন্দির। প্রতি শনিবার দিন সন্ধ্যাবেলা দিদি যেত ওই মন্দিরে পুজো দিতে। আজই যেহেতু শিলংয়ের বিএসএফ ক্যাম্পে দিদির শেষ শনিবার, তাই দিদির ইচ্ছে ছিল আজকে গ্রহরাজের মন্দিরে লাড্ডু চড়াবে। লাড্ডুর পরিমাণ যেহেতু অনেকটা ছিল, সেই কারণে দোকান থেকে ওই বক্সে করে লাড্ডুটা দিয়েছে। এখানে ঠান্ডার পরিমাণটা যেহেতু অনেকটাই, তাই মন্দিরে আসতে গেলে জুতো পরেই আসতে হয়। যেই না সক্সটা খুলে পাটা মাটিতে রাখলাম, গোটা গা হাত পাটা যেন ঠান্ডায় কাঁপুনি দিয়ে উঠলো। বেশিরভাগ মানুষ বুট পরেই আসে, তাই হাতে করে জুতোটা খুলতে হয়, তাই এখানে সুন্দর হাত ধোয়ার ব্যবস্থাও করা আছে। আমরা যখন মন্দিরে এসে পৌঁছেছিলাম ততক্ষণে পুজো শুরু হয়ে গেছে। ক্যাম্পের ভিতরে যে কটা মন্দির আছে প্রত্যেকটা মন্দির পরিষ্কার করার দায়িত্ব, পুজো করার দায়িত্ব এখানকার বিএসএফ কর্মীদেরই। পুজোর সময় প্রতিটা মানুষই এসে এখানে নিজের মতো পুজো করতে পারে। সবার মতো দিদিও ভেতরে গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মন ভরে পুজো করে নিয়েছিল। পুজোর শেষে এখান থেকেই সবাইকে পায়েস প্রসাদ দেওয়া হয়। এই সমস্ত কাজগুলো কিন্তু এখানকার বিএসএফ কর্মীরাই করে। এইভাবেই তো আনন্দ, হাসি, মজা, দুঃখ নিয়ে আজকের দিনটা আমাদের কেটে গেল। আমরা যে লাড্ডুগুলো নিয়ে এসেছিলাম সেই লাড্ডুগুলো প্রসাদের উপরে দিয়ে দেওয়া হয়েছিল। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।